শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আইয়ের পর্দায় আপনাদেরই প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। তারকা কথনে আমরা বিভিন্ন বিষয় নিয়ে তো কথা বলি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আমাদের সবার জন্য ভীষণ আনন্দের। সেটি হলো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের 20তম আসর। আপনারা সকলেই ইতিমধ্যে জানেন বগুড়াতে হতে যাচ্ছে আমাদের এই 20তম আয়োজন এবং আপনাদের সকলকে অগ্রিম আমন্ত্রণ TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025 দেখবার, পাওয়ার্ড বাই এসআর গ্রুপ। এবং এই আয়োজনটি নিয়ে অনেক শিল্পীর, আমাদের বিনোদন জগতের অনেক মানুষের সম্পৃক্ততা থাকে এবং সম্পৃক্ততা থাকে আপনাদেরও, কারণ আপনাদের ভীষণ পছন্দের একটি আয়োজন এটি। আমাদের বাংলাদেশের সঙ্গীতায়নের যে সকল মানুষ কাজ করে যাচ্ছেন, ভালো ভালো কাজ আমাদেরকে, ভালো ভালো গান আমাদেরকে উপহার দিচ্ছেন, তাদেরকে আসলে আমরা স্বীকৃতি দিয়ে থাকি এই আয়োজনের মাধ্যমে। আজকে তারকা কথনের সেটে আমাদের সঙ্গে আরও দুজন মানুষ আমাদের অতিথি হিসেবে যুক্ত হয়েছেন। তারা এই আয়োজনের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভীষণ কঠিন কাজ, সেই কাজটি কেমন গেল, তাদের অভিজ্ঞতা কীরকম, তাদের প্রত্যাশা কীরকম, এই সব কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো তাদের সঙ্গে। চলুন দর্শক, পরিচিত হয়ে নেই। আমাদের সঙ্গে আজ আছেন গিয়াসউদ্দিন সেলিম, চলচ্চিত্র নির্মাতা, স্বাগত আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন সোহেল আরমান, অভিনয় শিল্পী এবং নির্মাতা, আপনাকেও স্বাগত। কেমন আছেন আপনারা? আছি ভালোই। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025 খুব কঠিন কাজ, বিচারক হিসেবে দায়িত্ব পালন করা এবং মিউজিক ভিডিও, এই ক্যাটাগরিতে আপনারা দুজনেই সেই কাজটি আশা করছি সফলতার সাথে সম্পন্ন করেছেন। কেমন ছিল আসলে, কেমন মিউজিক ভিডিও এসেছে? মিউজিক ভিডিও তো আসলে অন্যরকম আবেদন সৃষ্টি করে যে কোনো গানে, সেক্ষেত্রে কেমন মিউজিক ভিডিও আসলো? গিয়াসউদ্দিন সেলিম। এবার আমি তো অনেক বছর ধরেই এই মিউজিক ভিডিওর বিচারক হিসেবেই কাজ করছি, বারবারই আমাকে ডাকে, আমিও আসি, ভালোই লাগে আমার। তো দেন এবার খুব দেখলাম যে একটু ব্যতিক্রম, বেশ ভালো মিউজিক ভিডিও এসছে এবং আমরা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বোধহয় তিনটা মিউজিক ভিডিওর সাথে খুবই হাড্ডাহাড্ডি লড়াই। এবং যারা আমি বলবো যে পুরস্কার পেয়েছে ওদেরকে অভিনন্দন, আর যারা আসলে এই লড়াইটা চালিয়ে গেছে তাদেরকে আরও বেশি অভিনন্দন। ওরা যেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও বানায় এবং আমরা যেন এনজয় করতে পারি এবং পরবর্তী বছরগুলোতে যেন তাদের হাতে পৌঁছে যায় পুরস্কার। সোহেল আরমান, আপনার অভিজ্ঞতা কেমন ছিল? আমার অভিজ্ঞতা একদম গিয়াসউদ্দিন সেলিমের মতোই, একদম খুব কাছাকাছি। তবে আমার একটা ডিফারেন্ট, আমিও প্রায় এখানে বিচারকের ভূমিকা পালন করেছি। মাঝখানে একটা গ্যাপ ছিল, আবার অনেকদিন পর আসলাম, দেখলাম। এবং বিচিত্র মানে বৈচিত্র্য না থাকলে, মানে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওর বৈচিত্র্য না থাকলে যা হয় যে আমাদের মাঝে মধ্যে অনেক সময় স্টপ গ্যাপের মতো মনে হয় যে আবার হঠাৎ করে দেখা যায় যে খুব ভালো ভিডিও চলে আসে। এরকম করে করে এইবার যে সংখ্যাটা ভালোর দিকেই বেশি। তো আগে যেটা ছিল একটা স্টপ গ্যাপ ছিল যে হ্যাঁ হঠাৎ করে দেখছি যে একদম ভালো লাগছে না, মানে সোজা কথাই বল, ভালো লাগছে না, হয়তো এর থেকে বেটার হতে পারতো, এই করতে পারতো, এই করতো। কিন্তু এইবার দেখি যে বহুলাংশেই সবাই যারা মিউজিক ভিডিও নির্মাণ করছেন তাদের ভিতরে যে মিউজিক ভিডিওর যে কনসেপশনটা, ওটা আস্তে আস্তে ভালোভাবে গ্রো করছে এবং এটা একটা ভেরি পজিটিভ সাইড। এবং আমি তো যে শেষে আমাদের তিনজন বিচারকের মধ্যেই তো হাড্ডাহাড্ডি লড়াই যারা বললো, আমাদের নিজেদের ভিতরেই অনেক তর্ক বিতর্ক হচ্ছে, কেন একে প্রথম করব, কেন করব না, কেন একে দ্বিতীয় করব। তো এই যে বিচারকদের চাপ দেওয়ার মিউজিক ভিডিও এবার আসছে, যে এইটা চাই, আমরা আরও চাই যে বিচারকরা যেন অনেক যে একটা ছাত্র পাশ করতে পারছে না 1 নম্বরের মতো, তো এইরকম একটা কিছু না হয়ে, মানে ভালোর জন্য যদি ফাইটটা হয়, যেটা এবার আমরা খুশি হয়েছি যে কে 1 নম্বর বেশি পেলে 100 পাবে, সেটার ফাইটটা এবার হয়েছে আমাদের, এই জন্য আমরা খুব হ্যাপি। মানে ভালো লড়াইটা খুব হচ্ছে, এটা তো আমাদের জন্য ভীষণ আনন্দের একটি সংবাদ, কারণ আমরা সবাই তো আসলে ভালো কাজ চাই। গিয়াসউদ্দিন সেলিম, ভালো কাজের অপেক্ষায় আমরা সবসময় থাকি, সেটা মিউজিক ভিডিও হোক কিংবা ভালো একটা গানের আসর কিংবা গানের স্বীকৃতি দেবার আসর হোক। এত বছর ধরে চ্যানেলাই এই আয়োজনটি করছে, 20তম আসর এই বছর হতে যাচ্ছে। এই আয়োজন সম্পর্কে আপনার মতামত কি একটু শুনি? না, এটা তো বেসিক্যালি মিউজিক ভিডিও বা গানের মিউজিক অ্যাওয়ার্ড আমাদের এখানে বোধহয় একটাই, সবচেয়ে পুরনো আমার ধারণা যে বাংলাদেশে। এবং গানের
মানুষরা হয়তো অল্প কিছু লোক খুব সুবিধা পায়, হ্যাঁ, ম্যাক্সিমামই আসলে উপেক্ষিত। সারা দেশেরই প্রচুর গানের লোকজন আছে। তারপরে মিউজিক ভিডিও যারা বানায় তাদেরও একই দশা আর কি, যে তো দেন এদেরকে উৎসাহিত করার জন্য এরকম একটা আয়োজন 20 বছর ধরে চালিয়ে আসা, এটা অবশ্যই চ্যানেল আই সাধুবাদ পায়। আমার সোহেল আরমান কি বলবেন এই প্রসঙ্গে? আমি আমি একটু মানে যে কথা আমি আগে বলিনি সেটা একটু বলি, যে সেটা হচ্ছে আসলে মিউজিক ভিডিওর কনসেপশনটা মানে আমার মনে পড়ে যে 1994 সালে যখন প্রথম আনন্দ মেলায় হোম ভিডিও প্রতিযোগিতা একটা সুযোগ এসেছিল, তখন আমি প্রথম মিউজিক ভিডিও জমা দিয়েছিলাম আমার বন্ধুদেরকে নিয়ে, যেরকম যারা আমার স্কুল কলেজের দীপন, নাভেদ ইকবাল, আসিফ, কেউই এই প্রফেশনের সাথে রিলেটেড ছিল না। আমাদের মিউজিক ভিডিও কনসেপশনটা ওই বিদেশি মিউজিক, মাইকেল জ্যাকসন বা এলটন জন, ওদেরকে দেখতে দেখতে বাংলাদেশে কেন হবে না, যে একটা গায়িকাকে কেন সেটে আটকে রাখা হবে, কেন গায়কের সেটে, এই কনসেপশন থেকে ফার্স্ট করে প্রথম হলাম। তারপরে নাটকে চলে গেলাম এবং এই মিউজিক ভিডিওর জন্য প্রথম আমার কাছে মনে হয় যার ডাক পেলাম সেটা হচ্ছে সাগর ভাই, আমাদের চ্যানেল ভাই, যে বললো, উনি ডেকে বললো যে সম্ভবত 96 আর 2-3 বছর পরে, যে সোহেল কিছু মিউজিক ভিডিও বানাতে হবে, তুমি তো এটা পুরস্কার পেয়েছো। এই যে শুরু, এই যে মিউজিক ভিডিওর প্রতি আমাদের এই চ্যানেলের কর্ণধার সাগর ভাইয়ের যে এত মমতা, এত ভালোবাসা সেই সময় থেকে পেয়ে আসছি, এবং সেটা চ্যানেলে কন্টিনিউ করছে এই সাগর ভাইয়ের ভালোবাসা, এবং চ্যানেলের সবাই যারা যারা আছেন, তো এটা আসলে গর্বের ব্যাপার। যে সেলিম বললো যে এটা একটা মাত্রই চ্যানেল যে মিউজিক ভিডিও বা গানকে প্রমোট করছে, এবং খুবই উইথ কোয়ালিটি অ্যান্ড উইথ এ ভেরি গুড জাজমেন্ট। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে এরকম একটা পৃষ্ঠপোষকতা দরকার ছিল, এবং সেটা কন্টিনিউ হচ্ছে, এবং এটা আরও সুদৃঢ় হবে। মাঝখানে একটু হয়েছিল, যে আমার কাছে মনে হচ্ছে যে মিউজিক ভিডিওর মান কমে যাচ্ছিল। তো আসলে মিউজিক ভিডিওর কনসেপশনটা আগে গ্রো করতে হবে, যেটা এখন যে এইবার পেয়েছি। যে আমার কথাটা হচ্ছে আমি কী ধরনের, আমি পিকটোরিয়াল বিউটির উপরে বানাচ্ছি, নাকি আমি গানের লিরিক্সের উপরে বানাচ্ছি, নাকি সব মিলিয়ে বানাচ্ছি, এই জায়গাগুলো আমার মনে হয় এই বছর থেকে আরও স্পষ্ট। এবং এটার পিছনে অবদান কিন্তু এই চ্যানেলের, যে তারা করে গেছে, খারাপ সময়ও করে গেছে, পুরস্কার ভালো সময় করে গেছে, কন্টিনিউয়াস একটা মানে পৃষ্ঠপোষকতা দিয়ে গেছে। এটার জন্য আমি চ্যানেলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই এবং ধন্যবাদ জানাই। এই যে আপনি বললেন যে মিউজিক ভিডিওর কনসেপ্টটা, এটা বোঝাটা খুব জরুরি, তো সেক্ষেত্রে কি আমাদের দেশে প্রাতিষ্ঠানিকভাবে এটাকে আরেকটু গ্রো করানো যায় কিনা? আমাদের আসলে আমি তো এর আগেও বলেছি, শুধু মিউজিক ভিডিও না, মিউজিক ভিডিও তো একটি শিল্পের মানে আমাদের একটা অংশ। আমার কথাটা হচ্ছে বাংলাদেশে একটা সম্পূর্ণ, আমি জানি না সেলিম এটাতে সম্পূর্ণ মানে আমাদের এই ভিডিও ফিকশনের উপরে, ফিল্ম মেকিং এর উপরে ইউনিভার্সিটি হওয়া দরকার, সম্পূর্ণ, যেটা অন্য কোনো সাবজেক্টের সাথে রিলেটেড না, শুধু মানে আমাদের যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে আছে, শুধু বিদেশেও আছে, যারা গ্র্যাজুয়েট হবে এটার উপরে, যারা এটার উপরে পোস্ট গ্র্যাজুয়েশন করবে, এবং এইটা যে কনসেপশন, আসলে কনসেপশন গ্রো করার আগে তো তার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিছুটা থাকতে হবে, তার নন্দনতত্ত্ব থাকতে হবে, তার ভালোবাসে কিনা, তার ফিলিয়ে আছে কিনা, এটার প্রতি তার আকর্ষণ আছে কিনা। তো এই জায়গাগুলো কিন্তু অনেক স্পষ্ট। এখন অনেকে এরকম হয়ে যাচ্ছে যে ভাই কাজ পাচ্ছি না, এখানে যাই একটু ট্রাই করি। এই ট্রাই করার ব্যাপারগুলো কিন্তু সব সেক্টরেই আছে, সব জবের মধ্যেই আছে, যে দেখি একটু রিসেপশনিস্ট হয়ে দেখি একটু ড্রাইভিং করে দেখি একটু সিএনজি আমি কথার কথা বলছি। তো এই দেখার মধ্যে যদি আমরা না পড়ি, যদি আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী, ভালো লাগা অনুযায়ী, এই এখনকার বাচ্চারা যদি তাদের কি বলবো এটাকে, ইচ্ছেগুলো পূরণ করতে পারে, যিনি ডিরেকশন দিতে চায়, যে ছবি আঁকতে চায়, যে নাচতে চায়, যে গান গাইতে চায়, এটার উপরে আমি একদম স্পষ্ট করে বলছি, এটার উপরে একটা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার। যে এটা আমার কাছে মনে হয় যে দেশের যেরকম এগ্রিকালচার অ্যান্ড কালচার একটা দেশের খুব প্রধান জিনিস। একদম একদম। এগ্রিকালচারে যদি সফলতা না আসে, কালচারে আসবে না, আর কালচারে না আসলে বুদ্ধিজীবী হবে না। এটা আমার বাবার কথা, তারও আগের কথা। তো সুতরাং একটা দেশের মানুষকে আগে সুখী হতে হবে, মনে মনে সুখী হতে হবে, যে এবং সুখী হলেই একটা দেশের বুদ্ধিজীবীরা তৈরি হয়, চিন্তা চেতনা মনন, আমাদের মেধা কেমন এই দেশের লোকদের, আমরা খালি হাসি না বোকা না কি, এগুলো তখন আস্তে আস্তে আরও সুন্দর। আমি আবার আপনার কাছে ফিরে আসবো, এবারে গিয়াসউদ্দিন সেলিম আপনার কাছে আসছি। যে নির্মাণ, সেটা মিউজিক ভিডিও নির্মাণ হোক কিংবা চলচ্চিত্র নির্মাণ হোক, একজন নির্মাতা হওয়ার পেছনে তো কিছু
কঠোর সাধনার বিষয় রয়েছে, শেখার বিষয় রয়েছে অনেক কিছু। সেক্ষেত্রে একজন নির্মাতা, সফল নির্মাতা হওয়ার পেছনে আসলে কি কি গুণ থাকা আবশ্যক? এটা তো কঠিন প্রশ্ন যে কি কি গুণ থাকবে। বেসিক্যালি প্রথমে আসলে আমার যেটা লাগে যে ফিল্ম ডাইরেক্টর হোক, মিউজিক ভিডিওর ডাইরেক্টর হোক বা নির্মাতা যেই হোক না কেন, ওকে ভিশনারি হইতে হয়। প্রথম জিনিস ওকে ড্রিমার হতে হয়। ও স্বপ্ন দেখবে আসলে ও কি করতে চায়। একটা মিউজিক ভিডিওতে ও স্বপ্ন দেখবে, তো স্বপ্ন দেখার পরে ও আসলে ওর স্বপ্ন অনুযায়ী লোক হায়ার করবে, যে কে আমার ঠিক ছবিটা তুলে দেবে, কে আমার ঠিক মডেলটা হবে, কে আমার ঠিক স্টোরি বোর্ডটা বানিয়ে দেবে। হ্যাঁ, দেন পুরোটা মিলে ইট ইস এ কম্বাইন্ড কাজ, দেন এটা ওয়ার্ক করতে পারে আর কি। তো এই ক্ষেত্রে ওর বেসিক্যালি স্বপ্ন দেখা লাগবে আর কি, আর কিছু দারুণ লাগে একটি না। উত্তর দিলেন আপনি। সেক্ষেত্রে এখনকার যারা নির্মাতা রয়েছেন তাদের কাজ দেখে কেমন মনে হচ্ছে আপনার? ওরে বাবা, ওরা তো কতটুকু অনেক স্বপ্নবাজ আগানো। মনে কারণ হচ্ছে? আমাদের সময় আমরা যখন শুরু করি তখন আমরা শুধুমাত্র বিটিভির নাটক দেখতে পেতাম আর এফডিসি নির্মিত সিনেমা দেখতে পেতাম। এখন ওদের কাছে সারা পৃথিবী খোলা। ওরা এক বাটনে সারা পৃথিবীর কোন দেশে কি মিউজিক ভিডিও হচ্ছে আর কোন দেশে কি সিনেমা হচ্ছে সব দেখতে পায়। তো দেন ওরা যদি আনস্মার্ট হয় তাহলে খুবই দুঃখজনক হবে আর কি। কিন্তু আমি বলবো দে আর ভেরি স্মার্ট, তারা খুবই অনেক আগানো এখনকার ছেলে মেয়েরা। আপনার কাজ একটু শুনি। ঈদ আসলেই তো নতুন নতুন কাজ আমরা দেখি, নতুন নতুন না, ঈদে সিনেমা আসে। এবার ঈদে কিংবা আপনার নেক্সট কি প্ল্যানিং চলছে? বা এইটা নিয়ে অন্য একটা পার্সপেক্টিভে আমি কথা বলতে চাই যে আমাদের বর্তমান সময়ের সিনেমা হয়ে গেছে ঈদ ছাড়া আর সিনেমা নাই। আচ্ছা। তো ঈদের তো দুইটা ঈদ, রোজার ঈদ, কোরবানির ঈদ, এই তো। তো ওইখানে 1 মাস, ওখানে 1 মাস বা 2 মাস ধরলাম আমি, 4 মাস, বাকি 8 মাস কোনো সিনেমা নাই। প্রত্যেকেই যারা যারা সিনেমা করছে বা সিনেমা করার পরিকল্পনা করছে, শুধুমাত্র ঈদ ছাড়া আর নাই। এভাবে আসলে সিনেমা টিকবে না আর কি। তো দ্যাটস ওয়াই আমি যদি সামনে সিনেমা বানাই, আমি আসলে ঈদ টার্গেট করতে চাই না। ঈদের বাইরে একটা সময় আসলে যেটা দরকার আমাদের তো সিনেমা ঈদে কি ইন্ডাস্ট্রির এবার জন্য। সিনেমা দেখা হয়েছে আপনার? আমি একটা দেখেছি, কোনটা? আমি দম দেখেছি। আচ্ছা, সোহেল আরমান, আপনি কোন চলচ্চিত্র দেখেছেন কিনা দেখা? না, এখন পর্যন্ত দেখা হয়নি, তবে আচ্ছা দেখবো। আচ্ছা। দেখবো অবশ্যই। আমি আরো ছবি দেখবো, মানে ভিড়ভাড়টা এখন একটু কমবে হ্যাঁ, তারপরে। একটু ভিড়ের জন্য সময় করে একটু। আমার মনে হয় যে ছবিগুলো দেখা উচিত, আমাদের সবারই দেখা উচিত। কারণ হচ্ছে যে বাংলাদেশের যে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, ওই যে গিয়াসউদ্দিন সেলিমের সাথে আমি একদম সম্পূর্ণ একমত যে কেন সারা বছরের জন্য ছবি হবে না, কেন শুধু 2টা ঈদের উপরে ছবি হবে, কেন হল কমে যাবে, কারণ কেন মানুষ সিনেমা হলে যাওয়ার ইচ্ছেটা হচ্ছে না, কেন মোবাইলে আটকে থাকবে, অনেক প্রশ্ন আসলে। তো এখন এই প্রশ্নগুলোর সমাধানের জন্য তো শুধু আমি আর গিয়াসউদ্দিন সেলিম ভাবলে হবে না। এটাকে নিয়ে আমরা যারা নীতি নির্ধারক আছেন, যারা পৃষ্ঠপোষক আছেন, যারা চলচ্চিত্র আসলে একটা গণমাধ্যম। চলচ্চিত্রকে আমি একটু ডিফারেন্ট একটা দিই। প্রথম কথা হচ্ছে চলচ্চিত্র কিন্তু দেশের কথা বলে, হ্যাঁ। দেশের জনগণের কথা বলে, দেশের জনগণের রুচির কথা বলে, ভালোবাসার কথা বলে। তো আমরা যখন একটি সংস্কৃতি, যেরকম সেলিমের ছবি কেন এত জনপ্রিয়, ও দেশের কথা বলেছে, দেশের ভালোবাসার কথা বলেছে, যে ফর্মেটই হোক, যেভাবেই হোক। যেই চলচ্চিত্র নির্মাতা প্রথমত প্যাট্রিয়টিজমটা আছে, দেশের ভালোবাসাটা আছে, প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, অ্যাকশনে নিয়ে যেতে পারে বা কমেডিতে নিয়ে যেতে পারে বা সামাজিক, কিন্তু কথাটা হচ্ছে দেশটাকে ভুলে গেলে না। আমি দেখেছি এটা যুদ্ধের সময় আমার বাবা বলেছেন যে ছবিগুলোকে অপোজ করে, নিতে চায় না। বিদেশি সংস্কৃতি মনে করে কিছু দর্শকরা হয়তো নিয়ে ফেলে, কিন্তু বাকি যে একটা বিশাল একটা জনগণ আছে যারা দেশের একটা কৃষকের কথা জানতে চায়, একটা বেকার ছেলের কথা জানতে চায়, সফলতার কথা জানতে চায়। তো এগুলো যেরকম আমাদের যেরকম 71-এ আমাদের যে ভাঙা একটা বিএফডিসি ছিল, সেখানে তখনকার চলচ্চিত্র নির্মাতা কি করেছিলেন, তাদের সামনে কি ছিল, তাদের সামনে উর্দু ছবি ছিল, ব্রিটিশ ছবি ছিল, কলকাতার ছবি ছিল। তো তাদের তো রেফারেন্স ওগুলোই ছিল। তো যখন স্বাধীন হলো তখন কি রেফারেন্স, তখন তো নিজেদের কাজ করতে হবে, নিজের দেশের কথা বলতে হবে। তো যখন দেখলো যে উত্তম সুচিত্রার মতো ছবি বানিয়ে লাভ হচ্ছে না, যখন দেখলো যে উর্দু মতো ছবি বানিয়ে লাভ হচ্ছে না, কারণ শিখেছে তো, তার রেফারেন্স তো ওটাই ছিল। পরে যখনই গ্রামের চেয়ারম্যান, নায়ক এবং নায়িকার প্রেম যেটা লুকিয়েছিল আমাদের বাংলাদেশে, সেটাকে যখন টেনে টেনে তার ছবি বানাচ্ছিল, হল ভরে গেছে মানুষের।
তা আমার কথাটা হচ্ছে বাংলাদেশেও আমার মনে হয় অনেক গল্প আছে, কোটি কোটি গল্প আছে, শুধু দেখার চোখটা লাগবে, এই আর কিছু না। আমার এতটুকু বলার যে তাহলেই সারা বছরের ছবি হবে, সেলিমের মতো নির্মাতারা আরও এগিয়ে আসবে, আরও স্বতঃস্ফূর্তভাবে ছবি হবে। বা আমিও ছবি নির্মাণ বন্ধ করে দিয়েছি, একটু কষ্ট হচ্ছে, যা চাই তাই পাই না, হচ্ছে না। এক্ষেত্রে এই যে গল্পের কথাটি বললেন, আসলে আমাদের দেশে কি ভালো গল্প কিংবা ভালো স্ক্রিপ্ট রাইটারের অভাব এই মুহূর্তে? আসলে অভাব অনটনের কথা না বলে আমার ধারণা যে একটা দেশের সিনেমা কেমন হবে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, ঠিক আছে? তো এক্ষেত্রে পলিসি মেকারও, যে পলিসি মেকারদের কথা বললো সোহেল আরমান, যে এটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের সিনেমার দরকার আছে কিনা। যদি দরকার থাকে তাইলে ঠিকঠাক পলিসি যদি তৈরি করি আমরা, আমরা যদি ধরি, আমি এমনি উদাহরণ হিসেবে বলি যে আমাদের সিনেমা হল নাই, ওকে, তো আমাদের সারা বাংলাদেশে 64টা জেলায় 64টা শিল্পকলা একাডেমি আছে, তাই না? তো এই শিল্পকলা একাডেমি নানা অনুষ্ঠানাদি বা থিয়েটার করার জন্য, তো ওখানে একটা মাল্টিপ্লেক্স করতে পারে সরকার। এই পুরো 64টা জেলায় মাল্টিপ্লেক্স করার জন্য সরকারের 200-300-400 কোটি টাকা লাগবে একদম, একদম। বড় জোর। তো সিনেমা বাঁচাইতে যদি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়া যে আমরা সিনেমা বাঁচাবো এবং এখানে আমরা 400 কোটি টাকা ইনভেস্ট করব, হ্যাঁ, এবং সেন্ট্রাল সার্ভার যদি এফডিসি থাকে, কোনো এই সার্ভারের মাধ্যমে সারা দেশে লোকেরা সিনেমা দেখবে, তাইলে খুব এই 16-17-18 কোটির দেশে আমরা খুব আরামসে 10 কোটি টাকার একটা ছবি, কারণ সারা পৃথিবী ছবি যেভাবে এগিয়েছে, ওদের টেকনিক্যালি এগিয়েছে, ইনভেস্টমেন্ট অনুযায়ী এগিয়েছে, আমরা তো সেটা করতে পারছি না। আমরা বড় জোর অ্যাভারেজ সিনেমা 1.5-2 কোটি টাকার মধ্যেই করতে হয়, হ্যাঁ। তো আর অন্য সারা পৃথিবী মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ছবি বানাচ্ছে এবং ওদের সাথে আমাদের কম্পিট করতে হচ্ছে। তো আমাদের যদি নিজস্ব সিনেমা হয়, আমরা কম বাজেটেই করব, কিন্তু আমাদের লোকেরা যখন সিনেমা দেখবে তখন ধীরে ধীরে এই সিনেমা অনেক ভালো দিকে যাবে বলে আমার বিশ্বাস। এবং এটা আন্তর্জাতিক অঙ্গনেও সফলতা আসবে, আমরা সেটি প্রত্যাশা করছি। চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে কিছু বিষয়, যেরকম আপনি আপনার বাবার কথা বলছিলেন, শ্রদ্ধা আমজাদ হোসেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা। এমনকি আমরা যদি সত্যজিৎ রায়ের চলচ্চিত্র দেখি, কিছু চলচ্চিত্র দেখার পরেই আমরা বুঝতে পারি বাকি যে এটা সত্যজিৎ রায়ের চলচ্চিত্র, মানে তিনি একটা ভাষা নির্মাণ করতে সক্ষম হয়েছিলেন, চলচ্চিত্রের ভাষা। তো সেই জায়গাটা থেকে গিয়াসউদ্দিন সেলিম, আপনি কতটুকু এই ভাষাটা নির্মাণ করতে সক্ষম হচ্ছেন? এটা তো আমি বলতে পারবো না, এটা সমালোচকরা বলতে পারবে। আমার কাজ ছবি নির্মাণ করে যাওয়া, চলচ্চিত্রের ভাষা আমি নির্মাণ করতে পারছি কিনা এইটা আসলে আমার। এই সম্পর্কে আমি বলি, সেলিম সম্পর্কে আমি একটু বলি, বেশি বলবো না। যে হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে, আমার মনে হয় 7টা নভেল, মানে 7টা বই লিখে উনি নোবেল পেয়েছেন। তো ওনার একটা কথা আছে যে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, দ্য অথবা কি ক্রেনস আর ফ্লাইং, তো এই ধরনের লেখা যখন ওনার মাত্র 7টা উপন্যাসে আসছে, এবং একটা মানুষের জীবনের ব্যাপ্তি অনুযায়ী হাজার হাজার বই বা হাজার হাজার ছবি করার প্রয়োজন নাই। সেলিম যেটা করেছে, আমি একটু হিন্টস দিয়েছিলাম যে সে দেশের কথা বলেছে, সে অলরেডি মানে ওর সিগনেচার ও দিয়ে দিয়েছে, ওর নিজস্বতা ও দেখিয়ে দিয়েছে যে আমি কি। কিন্তু কথাটা হচ্ছে, যখন অন্য দেশরা ওদের কথা বলে ওদের সিনেমায়, আমরা কেন অন্য দেশের কথা আমাদের দেশের সিনেমায় বলি? আমার কথা হচ্ছে সোজা এবং খুব সিম্পল, আমাদের দেশের গল্পগুলোকে কত আধুনিকভাবে প্রেজেন্টেশন দেওয়া যায়, এটাই তো থাকবে চিন্তা। যে আজকে সেলিম মনপুরা বানিয়েছে, এটা যখন বাংলাদেশকে কাঁপালো, তখন সেলিমকে আমরা সবাই মিলে এতটুকু বলা বা এতটুকু সাহায্য করা উচিত ছিল যে ও আরো কত আধুনিক ক্যামেরা নিয়ে এই দেশের আরো সুন্দর কোন গল্প নিয়ে ও কাজ করবে। ওকে ভালো কাজের জন্য স্ট্রাগল করতে হচ্ছে, সবারই, শুধু সেলিম নয়, আমি নই, সবারই ভালো কাজের জন্য স্ট্রাগল করতে হচ্ছে। আমি এই স্ট্রাগলটা কেন জানি কষ্ট পাচ্ছি, যে যারা ভালো কাজ করতে চাচ্ছে, যারা, হ্যাঁ, এমন তো হতে পারতো যে ভাই ভালো কাজ করেন, এটা চলে না সিনেমার, ওটা তো চলছে, আমারটাও মোটামুটি চলছে, এই তো প্রেম 2 সপ্তাহ হাউসফুল গেছে, শাকিব খানকে নিয়ে গেছে। কিন্তু এই যে স্যাবোটাজ করা হয়, এই যে একটা মানুষকে, আমাদের দেশের মানুষের প্রশংসা আমরা কেন করতে পারি না আমি জানি না। শুধু প্রশংসা করতে গেলে যারা মারা গেছেন বা যারা পূর্বপুরুষ তাদেরকে নিয়ে বলা হচ্ছে, এখন কি নাই? গিয়াসউদ্দিন সেলিমের মতো কয়জন চলচ্চিত্র নির্মাণা আছে? আমি একদম স্ট্রেইট বলছি, আজকে সেলিমের করা উচিত আরো প্রত্যেক বছরে 1-2টা ছবি আসা উচিত।
আমাদের এখন পুঁজি ব্যবস্থাপনাও একটু ঝামেলা আছে তো, যেমন আমাদের- যারা একটু ক্রিয়েটিভ তারা একটু পাগল হবেই, মানতে হবে এটা। যারা একটু পাগলামি করতে চায়, দর্শকদের মনের কথা বলতে চায়, সেই কোথায় কোথায় চলে যায় ছবি করতে, সেই ক্যাম্প ফেলে, না খেয়ে থাকে, শুটিংয়ে টাকা আসতে দেরি হয়, সবাই এই যে শিল্পীদের, তারপরে যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করে, ক্যামেরা, লাইটস, সবার যে ভালোবাসা একটা চলচ্চিত্র জীবন। আর আমি মানে হঠাৎ করে বলে দিচ্ছি এই ছবি হবে না, বা হল কমে যাচ্ছে, বা এই ছবি চলবে না, সবাইকে আগে আমার কথাটা বললো যে বিদেশি গল্প আমাদের দেশের গল্পে দেখায় লাভ নাই, কারণ বিদেশিরা তাদের গল্প তাদের বলে, যেরকম তামিলের যে সমস্যা সেটা বলে, কলকাতার সমস্যাটা বলে, ইউরোপের সমস্যাটা বলে, ইরানেরটা বলে, আমেরিকারটা বলে। তা আমরা কেন সবার থেকে ধারদস্ত গল্প নিয়ে আমাদের কথা বলবো? আমরা আমাদের কথা বলবো উইথ এ ভেরি ডিগনিটি, খুব ভালো মানের ক্যামেরা দিয়ে, সম্পাদনা দিয়ে, ভালো সব স্কিল্ড লোকজনদেরকে নিয়ে আমরা আমাদের কথা বলতে চাই। এবং বাংলাদেশের যে এত সুন্দর সুন্দর গল্প লুকিয়ে আছে, এবং সেই মানুষগুলোকে হলে ফিরিয়ে নিন, তাহলে হল বাড়বেই। যখন এরকম 20টা পরিচালক কাজ করা শুরু করবে, যখন এই 20টা ছবি হবে সেই রকম ছবি, আমি তো তখন আমরা আত্মহারা হয়ে যাব যে না, প্রত্যেকটা ছবি দেখে দেখে মানুষ এখন সিনেমা দেখার অভ্যাস হচ্ছে। আবার সব মানে বাচ্চা ছেলে মেয়ে নিয়ে একটা টিকিট, আগে ছিল একটা পরিবারে 5টা টিকিট, আর এখন হয়ে যাচ্ছে সিঙ্গেল টিকিট। একটা বাসার ছেলে, ইয়াং ছেলে গিয়ে দেখে আর বলে বাবা তুমি দেখতে যাও না, মা তুমি ছবিটা ভালো না, বা এটা আমাদের জন্য। এইরকম হওয়া উচিত না আসলে। সিনেমা গণমাধ্যম সবাইকে নিয়েই একটা কালচার, বা আমাদের দেশের যে সংস্কৃতি, আমাদের যে এগুলো ফুটে ওঠা উচিত। সিনেমা একটা গণমাধ্যম। আমি এটা একদম সত্যিকার অর্থে বলছি, সেলিম ভাইয়ের সাথে সবার সাথে একদম সমর্থন করে বলছি, এটা নিয়ে ভাবা উচিত। আমাদের অবশ্যই ভাবা উচিত। নীতিনির্ধারকদেরকে এবং দেশের কথা আমাদের দেশের বলা উচিত। গণমাধ্যমে, আমাদের দেশের চলচ্চিত্র অনেক শক্তিশালী একটি মাধ্যম একটি দেশের কথা বলার ক্ষেত্রে। যেরকম আপনি বললেন যে গিয়াসউদ্দিন সেলিম তার চলচ্চিত্রে এটি দেখিয়েছেন, এবং তার একটি ডকুমেন্টারি বিউটিফুল বাংলাদেশ, সেটিও কিন্তু আমরা দেখেছি। চমৎকারভাবে আমাদের দেশকে সেখানে তুলে ধরা হয়েছে। এরকম তো বেশ কিছু আমি চলচ্চিত্র। আরেকটা কথা বলতে চাই যে সিনেমার পাওয়ারটা যদি আমি বলি, যে জয়রান সাহেব স্বাধীনতার আগে উনি জীবন থেকে নেয়া বানিয়েছেন, ওখানে উনি আমার সোনার বাংলা গানটা ব্যবহার করেছে, তাই না? পরবর্তীতে মানে কেমন ভিশনারি হয় ফিল্ম মেকার, যে পরবর্তীতে ওই গানটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে, তাই না? তো দেন ইম্প্যাক্ট যে মুক্তিযুদ্ধে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে জয়রানের সিনেমার যে ইম্প্যাক্ট, এটা তো মানে অনস্বীকার্য। বলে দেওয়ার কিছু নাই আর কি, আমরা বুঝতেই পারি। একদম। এই সিনেমার ইম্প্যাক্টটা আসলে ভীষণ রকম জরুরি। সেক্ষেত্রে এতগুলি যে কয়েকটি সিনেমা আপনি বানিয়েছেন, ইম্প্যাক্টের সাথে সাথে নির্মাণও কিন্তু খুবই কষ্টসাধ্য। এক একটি সিনেমা সেটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কোঅর্ডিনেট করা, নির্মাণ করা। সেক্ষেত্রে আপনার যতগুলি চলচ্চিত্র আপনি নির্মাণ করেছেন, কোনটি মনে হয়েছে খুব জটিল হচ্ছে বা খুব বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে? মানে বাংলাদেশের মতো জায়গায় একটা মিউজিক ভিডিও বানানোও চ্যালেঞ্জিং। ঠিক আছে, ছোট্ট হয়তো 3 মিনিট 4 মিনিটে নির্মাণও চ্যালেঞ্জিং। হ্যাঁ, তো এক্ষেত্রে আমার তো মনে হয় যে যেই কাজটাই যখন করতে যাই তখন ওইটা নানা রকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। খুব আলাদা করে কোনোটা বেশি চ্যালেঞ্জিং, কোনোটা কম চ্যালেঞ্জিং এরকম বলা যাবে না। কারণ আমাদের এখানকার, আমাদের তো কোনো ফিল্ম মেকার হিসেবে আমাদের কোনো পেনশন নাই কিন্তু, তাই না? আমরা যে কয়দিন আমরা কাজ করব, সেই কয়দিন যদি কিছু পয়সা টয়সা পাই, খেয়ে পরে চলবো। তারপরে যখন আমাদের কাজ বন্ধ হয়ে যাবে, তখন আমরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আর কাজ নাই কিন্তু, আমাদের কোনো পয়সাও নাই, তাই না? এমন এক প্রফেশন। তো এটা তো আমরা আসলে জেনে শুনেই এই প্রফেশনে এসেছি, যে জানি। তো দেন সারা জীবনেই আমাদেরকে চ্যালেঞ্জই নিতে হচ্ছে এবং নিতে হবে। আপনারা তবুও চ্যালেঞ্জ নিন এবং ভালো কিছু কাজ করুন, আমাদেরকে ভালো কিছু কাজ উপহার দিন। আমরা ভালো কাজ দেখতে চাই, ভালো সিনেমা দেখতে চাই, যেই সিনেমাতে আমাদের দেশের কথা থাকবে, আমাদের দেশের মানুষের কথা থাকবে। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য, এবং আরও ধন্যবাদ আমাদের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে বিচারকের দায়িত্ব পালন করবার জন্য। আশা করছি আবার নতুন কাজ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের তারকাকথনের সেটে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং ভালো কাজ করুন। আপনাদের জন্য অনেক শুভকামনা, অনেক শ্রদ্ধা। প্রিয় দর্শক, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এ কারা জিতে নিচ্ছে পুরস্কার, কাদের হাতে যাচ্ছে অ্যাওয়ার্ডস, সেটি দেখতে অবশ্যই চোখ রাখবেন চ্যানেলের পর্দায়। এবং আপনারা সকলে ভালো থাকবেন, ভালো কাজের সঙ্গে থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।